প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশির ঘরমুখ মানুষ। চেকিং এর বিষয়টা আগের চাইতে অনেক ভালো হয়েছে, এটা আমাদের যাত্রীদের জন্য ভালো হয়েছে। আমাদের আসলে বাড়িতে যাওয়া মানে ঈদ মানে বাড়িতে যাওয়া, সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তা পলয়টা একটু ভালো। ঈদের পর চানখারপুল ও শেখ হাসিনার গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা, জানালেন চিফ প্রসিকিউটর। আসামিদের তথ্য ফাঁস নিয়ে চলছে তদন্ত। চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে, আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। নিউ ইয়র্কের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমালের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান। সাবেক ডিপিএস খোকনের আছে বাড়ি, দুদকের মামলা। সংস্কার হলে বাংলাদেশে আসবে মৌলিক পরিবর্তন। বোয়াও সম্মেলনে ডক্টর ইউনূস। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা আদালতে। তাপসকে নির্বাচিত ঘোষণা করে ফল বাতিল। দলের সঙ্গে পরামর্শ করে শপথের সিদ্ধান্ত। লাইলাতুল কদরের খোঁজে রাতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসলমানরা। 1000 বছরের শ্রেষ্ঠ রজনীতে চাইবেন ক্ষমা ও সমৃদ্ধি। এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন সংস্থার। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলছে নয়াদিল্লি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। এই যাত্রার চতুর্থ দিনে নারীর টানে ছুটছে ঘরমুখ মানুষ। সড়ক ও রেলপথে কিছুটা চাপ বাড়লেও এখনও নেই তেমন কোনো ভোগান্তি। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছে মানুষ। এই যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ব্যস্ততম ঢাকা ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে এবছর এখনো চোখে পড়েনি সেই চিরচেনা উপচে পড়া ভিড়। তাই তো স্বস্তির নিঃশ্বাস যাত্রীদের চোখে মুখে। সব দিকে চেঞ্জ দেখছি। আপনার সামনের দিক দিয়ে নিরাপত্তার পলয়টা একটু ভালো, মানে মোটামুটি যাতায়াত দিক দিয়ে সুবিধা হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে একটু যেন শান্তিভাবে যেতে পারি, আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি, এই জন্য আর কি ট্রেনের মানে জার্নিটা মানে সেফ মনে করছি আর কি। ঈদ মানে বাড়িতে যাওয়া, সবাই খুব খুশি। বাচ্চারা এক্সাইটেড থাকে, কবে বাড়িতে যাবে, কয়দিন থাকবে, ওরা খুব খুশি হয় বাড়িতে গেলে। আমি দাদু বাড়ি কিশোরগঞ্জ যাচ্ছি, আমার ঈদ করতে এখানেই ভালো লাগে। ভোগান্তি কমাতে টিকিট ছাড়া এবার প্ল্যাটফর্মে যেতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। বাড়তি চাপের কথা চিন্তা করে চালু হচ্ছে 5 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এছাড়া ট্রেনগুলোতে যুক্ত হয়েছে বাড়তি 44টি কোচ। এবারে এই যাত্রী সাধারণের মোটামুটি কোনো রকম মানে স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের বিঘ্ন করতেছে না, সেটা আপনারা দেখতেছেন। এখন সুন্দরভাবে ওনারা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারতেছেন। রেলপথের মতো সড়ক পথেও যাত্রীর চাপ বাড়লেও দৃশ্যমান কোনো ভিড় নেই। কাউন্টারগুলোতে অলস সময় কাটাচ্ছেন কর্মীরা। এখন অনুযায়ী যে আশা ছিল এখন ওই চাপ নাই। এখন বিকালে 3টার পরে বোঝা যাবে কিরকম চাপ হবে। আমাদের গত 2 দিন পরশু থেকে বরিশালের যাত্রী অ্যাভেলেবেল চলতেছে। চট্টগ্রাম, সিলেট বিভিন্ন রোড এগুলোতে যাত্রী নেই। ট্রেনে যাইতেছে, খুব কম যাইতেছে, ট্রেনে মনে বেশি যাইতেছে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে র্যাব। যখনই আমাদের ঢাকা শহর খালি হয়ে যাবে তখন আবাসিক এলাকা যেগুলো আছে তখন আমাদের টহল এবং গোয়েন্দা নজরদারিতে আমরা সেসব এলাকায় বেশি নজর দিব আর কি। বৃহস্পতিবার কমলাপুর রেল স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। এই যাত্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার পাচুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। তবে বড় ধরনের ভোগান্তির খবর মেলেনি। এদিকে টাঙ্গাইল ও গাজীপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর চাপ বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখ মানুষের স্রোত বাড়ছে। এবার নৌপথে নেই কোনো দুর্ভোগ। পাটুরিয়া দৌলতদিয়া রুটে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট রুটে 6টি ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। যাত্রী পারাপারে রয়েছে 35টি লঞ্চ। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন সমন্বিত ব্যবস্থাপনার কারণে যাত্রীরা নির্বিঘ্নে নদী পার হতে পারছেন। সাভার, টাঙ্গাইল, গাজীপুর মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইল মহাসড়কে যানবাহন বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন গেল 24 ঘন্টায় 33,766টি পরিবহনে টোল আদায় হয়েছে 2,78,99,900 টাকা। সামনে আরও চাপ বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
গাজীপুর মহাসড়কের অবস্থাও স্বাভাবিক রয়েছে। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘরমুখী মানুষের চাপ থাকলেও নেই যানজট। সাভার ও চন্দ্রামোড় এলাকায় ভিড় থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে জেলা ও হাইওয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন। যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে প্রস্তুত তারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ইমন, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন? এই ঈদ যাত্রা ঘিরে যাত্রীদের কোনো ভোগান্তি রয়েছে কিনা বা তাদের কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে। মূলত ঈদের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপে কিন্তু ঢাকা আরিচা এবং মহাসড়কে কিন্তু মূলত এই যানজটের সৃষ্টিটি হয়। তবে এখন পর্যন্ত কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে কোনো ধরনের দুর্ভোগের চিত্র কিন্তু আমরা দেখছি না। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে কিন্তু কিছুটা আমরা ধীরগতি দেখছি সন্ধ্যার পর থেকে, যেহেতু নারী টানে যে বাড়ি ফেরার যে মানুষের চাপ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নবীনগর বাইপাইলের যে ত্রিমুখী যে স্থানটি, সেইখানে কিন্তু কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা যেমনটি খবর পেয়েছি যে চন্দ্রা এলাকায় অর্থাৎ গাজীপুরের দিকে কিছুটা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে আশুলিয়া এবং সাভারে কিন্তু ওই ধরনের যানজট কিন্তু এখনো সৃষ্টি হয়নি। তবে যেহেতু এই যে যারা নারী টানে বাড়ি ফিরছেন যে সমস্ত মানুষ, যেহেতু এই শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় কিন্তু এখন ছুটি শুরু হয়েছে, সেই মানুষের চাপটি কিন্তু ক্রমশই বাড়ছে গাড়ির চাপও। সেই ক্ষেত্রে কিন্তু হয়তো গভীর রাতের দিকে আরেকটু চাপ বাড়তে পারে এবং আগামীকাল থেকে হয়তো এটার কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু সড়ক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। স্নেহা, ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা আরিচা মহাসড়কে ঈদ যাত্রার সর্বশেষ খবরাখবর। জুলাই আগস্ট আন্দোলনের রাজধানী চানখারপুলে গণহত্যার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্তও শেষ পর্যায়ে। ঈদের পর তা ট্রাইব্যুনালে জমা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় ট্রাইব্যুনালের গোপন তথ্য আসামিদের কাছে ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 5 আগস্ট বাসা থেকে গোপনে বের হয়ে চাংখারপুলে আন্দোলনে যোগ দেয় 10ম শ্রেণীর ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। বৃহস্পতিবার চাংখারপুলে এই হত্যাকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে জানান চিফ প্রসিকিউটর। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ার হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 2 আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে 28 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলাটার ফরমাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গোপন তথ্য ফাঁসের মাধ্যমে ট্রাইব্যুনালের ভেতরের কেউ সুযোগ করে দিতে পারে। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলেও জানান তাজুল ইসলাম। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পরেই গণহত্যার বিচারিক কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত ভালো উদাহরণ তৈরি করছে না। এর মাধ্যমে বোঝা যায় দেশটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে কতটা আগ্রহী বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের শহীদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার উপর জোর দেন নাহিদ ইসলাম। দ্বিতীয় স্বাধীনতা ইস্যুতে তিনি বলেন, গেল 16 বছর যারা ফেসিজম বিরোধী আন্দোলন করেছে তাদের কাছে 5 আগস্ট নতুন স্বাধীনতা, আর যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা নয়। হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে
যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত চাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কেই 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের রয়েছে নিউ ইয়র্কে একটি বাড়ি। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ফজলাদিত্যের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেস উইংয়ে ক্ষমতাধর ও পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কেনার প্রমাণ মিলেছে। এরপর খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 1.34 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ সহ আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে নিউ ইয়র্কের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা মূল্যের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। সব মিলিয়ে তমালের বিরুদ্ধে 67 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়। বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 67 কোটি টাকারও বেশি মূল্যের গাতুয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করায় এবং তার নামেও ব্যক্তিগত এবং ব্যবসায়িক 3টি অ্যাকাউন্টের মাধ্যমে 3.37 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলাদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের আস্থা ফেরানো সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার চীনে বোয়াও সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই কথা বলেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে 65 বিলিয়ন ডলারের ক্ষতি উল্লেখ করে ক্ষতিপূরণের দাবি তোলেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতাও চান বাংলাদেশ সরকার প্রধান। হাসান মাহমুদের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন লাওসের প্রধানমন্ত্রী, চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধানমন্ত্রী সহ বিশ্বের বড় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে বলেও জানান তিনি। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system, judiciary, civil administration, law enforcement. এ সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে 65 বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অর্থায়ন দাবি করেন প্রধান উপদেষ্টা। Climate vulnerable countries like Bangladesh are forced to divert resources towards disaster response, limiting investments in productive sectors. We need new, additional, accessible, non-ODA, non-debt creating grant-based climate finance. সম্মেলনে বাংলাদেশে অবস্থান করা মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে দক্ষিণ এশিয়ার নেতাদের সহায়তা চান ডক্টর ইউনূস। We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. এশিয়ার বহুত্ববাদী সভ্যতা ও সংস্কৃতি আগামীতে সারা বিশ্বে প্রভাব বিস্তার করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
Asia's civilizations have flourished by embracing diversity. এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এরপর 29 মার্চ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক বলেন, শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত দলের। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সর্বশেষ 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে তৎকালীন মেয়র ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মামলার চূড়ান্ত রায় দেন। সেই সঙ্গে শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে জারি করা গেজেট বাতিল করা হয়েছে। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। সেই রায় বাতিল করে আমাদেরকে এই আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসেবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে ইশরাক হোসেন জানান, মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেটি দলীয় সিদ্ধান্ত। যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে। আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। পরে আদালত প্রাঙ্গণে বিজয় মিছিল করতে দেখা যায় ইশরাক সমর্থিত বিএনপি নেতাকর্মীদের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল কদরের খোঁজে ইবাদতে মশগুল থাকবেন মুসল্লিরা। মাগরিবের পর থেকে শুরু হবে হাজার বছরের এই শ্রেষ্ঠ রজনীর সন্ধান। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহ তাআলা এই রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন।